আমার মামার একমাত্র ছেলে হৃদ ভাই দীর্ঘ 5 বছর পর আজ হঠাৎ মামা মামির সাথে আমাদের বাসায় পা রেখেছেন। শুনেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে। কত বড় হয়ে গেছেন তিনি, যেন এক পরিপূর্ণ সুদর্শন যুবক। তাদের আগমনে সবাই খুশি হলেও হৃদ ভাইয়াকে দেখে যেন মোটেও খুশি হতে পারছি না আমি। ধুকপুকে বুকে এক অন্যরকম অস্থিরতা কাজ করছিল আমার মাঝে। এই সহজ বিষয়টাও আমি সহজভাবে নিতে পারছি না। একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। সেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হৃদ ভাই গত 5 বছরে একবারও এই বাড়িতে পা রাখেনি। আজ বাবা মায়ের সাথে হঠাৎ করেই তার আগমন। আর বাবা মায়েরও তাদের ঘিরে কত আয়োজন, বিশেষ কোনো কারণ টারণ নেই তো। দূর বুকে খাটের একপাশে বসে আনমনে ভাবছিলাম এসব। হঠাৎ আরিশা আপুর আগমন ঘটল রুমে। ভাবনার মাঝেই আরুষি বলে ডাক দিতেই চমকে উঠে হকচকিয়ে তার দিকে তাকালাম। আরিশা আপুকে দেখে বুকে হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম আমি। তবে এতটাও নিশ্চিত হওয়ার সময় মিলল না। হঠাৎ আরিশা আপু বলে ওঠে, মামা মামি ড্রয়িং রুমে ডাকছে তোকে, এখানে বসে কি করছিস? হৃৎপিণ্ডের বিট যেন কয়েক গুণ বেড়ে গেল মুহূর্তেই। এতক্ষণে এই ভয়টাই পাচ্ছিলাম খুব করে, কারণ ওদের সামনে যাওয়ার মানেই হৃদ ভাইয়ের সামনে পড়াচ্ছে আমি কখনোই চাই না। হৃদ ভাইয়ের মুখও দেখার ইচ্ছে নেই আমার। এক আকাশ সমান রাগ, ক্ষোভ, ঘৃণা তার প্রতি। নাকি এইসব মাত্রই অভিমান? ঘৃণা করা ব্যক্তির জন্য কি বুকের ভেতর তোলপাল বয়ে যায়? আমার বইছে কেন? আজব, আমি তো তাকে খুব ঘৃণা করি, খুব। হঠাৎ আপু মুখের সামনে তুড়ি বাজাতেই বাস্তবে ফিরলাম আমি। হকচকিয়ে মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বললাম, আচ্ছা চলো যাই। যাওয়ার জন্য পা বাড়াতেই আপু আমার হাত ধরে থামিয়ে দিল। কাঁধ থেকে ওড়নাটা নিয়ে মাথায় হিজাবের মতো পেঁচিয়ে বলে, লজ্জা, শরম আর ভদ্রতা কি পানিতে গুলে খেয়ে ফেলি নাকি হঠাৎ? ও হ্যাঁ। অপ্রস্তুতভাবে এটা বলি আমি ওড়নাটা ঠিকঠাক করে নিলাম। মনেই ছিল না আমার উপস্থিত বুদ্ধি কি সব হাওয়া হয়ে গেল নাকি আজব। দরজা অবধি এগিয়েই থমকে দাঁড়ালাম আমি। ভীতু মেয়ের মতো আপুর দিকে চেয়ে পড়লাম। আমার কেমন যেন লাগছে আপু। আপু খানিকটা বিরক্ত ভাব নিয়ে বলল, ঢং করার একটা লিমিট থাকে আরশি। আসার পর থেকেই এমন ঢং করছিস যেন আজই তারা প্রথমবার এসেছে এ বাড়িতে। কিছু না বলে চুপ করে রইলাম আমি। আপু পুনরায় বলে, শোন, যাওয়ার পর সালাম দিয়ে কথা বলবি মামা মামির সাথে। হৃদও আছে, তার সাথেও কথা বলবি সুন্দর করে। বলেই আমার হাত ধরে হাঁটার জন্য ইশারা করতেই দুরু বুকে হাঁটা ধরলাম আমি। তাদের সামনে গিয়ে ভদ্র মেয়ের মতো সালাম দিয়ে মামা মামির সাথে কথা বললাম। ড্রয়িং রুমেই বসে আছেন সবাই। মামা মামির পাশে হৃদ ভাইয়াও বসে আছে। তার দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম। পুরো শরীর যেন মৃদু কাঁপছে আমার। আপু বলল তার সাথে সুন্দর করে কথা বলতে, কিন্তু কি কথা বলবো? সে নিজেও তো কিছুই জিজ্ঞেস করছে না আমাকে। ভাবতে ভাবতেই হঠাৎ হৃদ ভাইয়ের ফোনটা বেজে উঠল। বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে ফোন হাতে চুপচাপ বাহিরের দিকে চলে গেল সে। দু চোখ বুজে একটা শ্বাস নিলাম আমি, যেন দম বন্ধ হতে হতেই একটুর জন্য বেঁচে গেলাম। আমি আরশি, এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। শেষবার যখন হৃদ ভাই আমাদের বাড়িতে এসেছিল তখন আমি ছিলাম ক্লাস 9-এ, আর হৃদ ভাইয়া ছিল ইন্টার ফাইনাল ইয়ারে। তখন খুব ভালো একটা খুনসুটিময় সম্পর্ক ছিল আমাদের মাঝে। হয়তো আবেগের তাড়নায় তখন অজান্তেই মন দিয়ে বসেছিলাম তাকে। তখন হৃদ ভাইয়াও প্রায় আসতো আমাদের বাসায়। কিন্তু সব কিছু যেন ও থমকে দিয়েছিল 5 বছর আগের এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। সেই দিনও মামি হৃদ ভাইয়াকে সাথে নিয়ে এসেছিল আমাদের বাসায়। বিকেল জুড়ে প্রকৃতি ছিল থমথমে। ছাদ থেকে কাপড় আনতে পাঠানো হলো আমায়। কাপড়গুলো নিয়ে নিচে যেতেই তাদের মুখে শুনতে পেলাম আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই থমথমে পরিবেশ নাকি ঝুম বৃষ্টি নামার পূর্বাভাস। এক অন্যরকম আনন্দে যেন নেচে উঠল আমার মন। কারণ ছোটবেলা থেকেই বৃষ্টি আমার খুব পছন্দ, যার জন্য হৃদ ভাই আমার একটা নাম দিয়েছিল, বৃষ্টিকন্যা। সাথে বলেছিল তোর মতো বৃষ্টিপ্রেমী মেয়ে আমি দ্বিতীয়টা দেখিনি আরও। এখনও বৃষ্টি নামার সাথেই তার সেই কথাগুলো মনে পড়ে খুব। তখনই এক গোপন আত্মনাতে
কেঁপে ওঠে বুকের ভেতরটা। কিন্তু সেদিন হৃদ ভাই এই বাড়িতে থাকায় মনে মনে একগাদা কথা শুনিয়েছিলাম তাকে, কারণ তিনি খুব সতর্ক করে বলে দিল আজ বৃষ্টিতে ভিজলে সোজা ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু বৃষ্টির সাথে আমার প্রেম খুব গভীর হয় তার সেই সতর্কতাও কোনো কাজে আসেনি। বৃষ্টির নামতেই ছুটে গেলাম ছাদে। গুড়ি গুড়ি বৃষ্টি ফোঁটা গায়ে আছড়ে পড়তেই যেন এক অন্যরকম সুখের রাজ্যে হারিয়ে গেলাম। আকাশের দিকে মুখ করে দুই হাত দুই দিকে মেলে বৃষ্টির ফোঁটার সাথে খালি পায়ে নেচেই চলেছিলাম। আচমকাই কারো উপস্থিতির টের পেয়ে থেমে গেলাম আমি। দেখি হৃদ ভাই ছাতা হাতে দাঁড়িয়ে আছেন সিঁড়ির ঘরের পাশে। রেখে আছে কিনা বোঝা যাচ্ছে না খুব একটা, তবুও ভয় জেগে বসলো আমার মাঝে। যদি এখন তিনি সত্যি সত্যিই আমাকে ছাদ থেকে ফেলে দেয়। কিন্তু তেমন কিছুই হলো না। খানিকটা মুচকি হেসে পড়ল। মনটা আনন্দে নেচে উঠল আমার। খুশিতে মনটা সাহসা হয়ে উঠল আচমকাই। এগিয়ে হৃদ ভাইয়ের হাত থেকে ছাতাটা নিয়ে একপাশে ফেলে দিলাম। তার এক হাত ধরে টাকিয়েও টেনে নিয়ে আসলাম বৃষ্টির মাঝে। তখন ক্লাস 9-এর মাঝে অনেকটাই বাচ্চা প্রকৃতির একটা মেয়ে ছিলাম। বৃষ্টির মাঝে হৃদ ভাইয়ার হাত ধরে নেচে নেচে বাচ্চা মেতে উঠলাম। হিমশীতল পরিবেশের সময়টা অনেক অতিবাহিত হয়ে গেল। দুজনে কাক ভেজা হয়ে আছে পুরোপুরি। মুখশ্রী চুয়ে পানি পড়ছে টপ টপ করে। আচমকা তিনি হ্যাসকা টানে আমার নিজের সাথে মিশিয়ে এক হাতে কোমর জড়িয়ে নিলেন। পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে আমার বৃষ্টি ভেজা মুখের পানে। বুকটা ধুক করে উঠল আমার। হঠাৎই যেন মস্তিষ্ক শূন্য হয়ে উঠল। কিছু না ভেবে পেয়ে আবেগের বশেই আবেগটাকে প্রশ্রয় দিয়ে চোখ বুজে নিলাম। কয়েক সেকেন্ড পার হতেই আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিলেন তিনি। ঝাঁকুনির মতো করে সারা শরীর কেঁপে উঠল আমার। এইদিকে বৃষ্টি থামারও নাম নেই। জ্ঞান শূন্য হয়ে দু হাতে আঁকড়ে ধরলাম তাকে, যেন ঘোরের মধ্যে দিয়ে পার হচ্ছে সময়টা। প্রায় মিনিট খানেক পর আচমকাই তিনি ঠোঁট ছেড়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমায়। কিছু না বলেই হন হন করে চলে গেল সেখান থেকে। তার হঠাৎ প্রত্যাখ্যানে অবাক হলাম খানিকটা। লজ্জা ও অপমানে আর চোখে এক পলক তাকালাম তার চলে যাওয়ার দিকে। মুহূর্তেই চোখে চোখ আড়াল হয়ে গেল সে। একবার ফিরেও তাকালো না। এবার তীব্র অপমানে মুখ থমথমে হয়ে গেল আমার। সুরেই যখন ফেলে দিবে তাহলে কাছে টেনে নিল কেন? আর কাছেই যখন টেনে নিল তাহলে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল কেন? ছোট মস্তিষ্কে এই একটা প্রশ্নই চেপে ধরেছিল, কিন্তু উত্তর পাওয়া হয়নি। পরের দিন সকাল সকালে কলেজে অজুহাতে তিনি চলে গেলেন এই বাড়ি থেকে। সেই দিনের পর থেকে গত 5 বছর না তিনি এই বাড়িতে পা রেখেছেন আর না আমার সাথে একবারের জন্য কথা বলেছেন। যেন আমার কাছে তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষের পরিচয় দিয়েছেন। তার শূন্যতা মাঝে মাঝে খুব করে কাঁদাতো আমায়। আমার মাঝে রাতের অশ্রুর কারণ হয়েছেন। তবুও ফিরে আসেননি তিনি, একবারের জন্যও না। আজ 5 বছর পর সেই মানুষটা আবার আমার সামনে। তবে অনেক কিছুই বদলে গেছে। আমরা কেউই এখন সে আগের মতো ছোট বা অবুঝ নেই। তার কথা জানি না, তবে এখন আমি নিজেকে বোঝার মতো যথেষ্ট ম্যাচিওর। সন্ধ্যায় চায়ের সাথে সবাই আড্ডায় মেতে উঠেছে। আরিশা আপু, রুমকি, কিছুক্ষণ পর হৃদ ভাইও যোগ দিল তাদের সাথে। রুমের দরজা অবধি গিয়েও তাদের সাথে আর যোগ দেওয়া হলো না আমার। চুপচাপ ফিরে হাঁটা ধরলাম ছাদের উদ্দেশ্যে। ছাদের একপাশে নীরবে নির্ভীতে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ হলো। হঠাৎই পেছন থেকে একটা পুরুষনালী শব্দ ভেসে আসতেই যেন সারা শরীর শিউলে উঠল আমার। রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়েছিলাম আমি। চমকে ঘুরে দেখার আগেই সেও এসে কিছুটা ঝুঁকে হাতের উপর ভর দিয়ে পাশে দাঁড়িয়ে প্রকৃতির দিকে তাকিয়ে রইল। অন্যদিকে চেয়ে খুব শান্ত গলায় বলে, পালানোর বৃথা চেষ্টা করে কতটুকু সফল হতে পারবে বলে মনে করো পিচ্ছি? একইভাবে দাঁড়িয়ে রইলাম আমি। কিছু সময় নিঃশব্দ থেকে তার দিকে না ফিরেই বললাম, যে মুক্তি পেতে চাই সে অনেক আগেই পালিয়ে গেছে। আমার নতুন করে পালানোর প্রয়োজন নেই। আমার কথা শেষ হতেই তিনি স্বাভাবিকভাবে বলে, পালিয়ে যাওয়া মানুষ কি নিজে থেকে ফিরে আসে? তার দিকে ফিরে তাকালাম আমি। বুকের ভেতর ধুকপুক যেন বেরিয়ে চলেছে। কান্নাও আসতে চাইছে খুব করে। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, উদ্দেশ্য কি আপনার? তিনি কোনো কিছু না ভেবেই বলে, সেই ভুলের প্রায়শ্চিত্ত করা।
করুণা করতে চাইছেন? না। করুণা করলেও কারো করুণার প্রয়োজন নেই আমার। তাছাড়া আপনার প্রতি এক আকাশ সমান ঘৃণা আমার। বিনিময়ে তার সোজাসাপটা উত্তর। ঘৃণাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিব। ভেতর ভেতর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত রেখে বললাম, চাই না আপনার ভালোবাসা। এসব সস্তা ভালোবাসা অন্য কারো কাছে গিয়ে দেখান, আমার কাছে না। দূরে থাকুন আমার থেকে। কথাগুলো বলতে কেমন যেন মন বাধা দিচ্ছিল বারবার, তবুও নিজেকে শক্ত রেখে কথাগুলো বলেই হাঁটা ধরলাম আমি। তিনি শান্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। পেছন থেকে শান্ত স্বরে বলে ওঠে, আমার হৃদয়ের দৃষ্টি খুবই তীক্ষ্ণ, তাই অভিমানী দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা চিনতে একদমই ভুল করি না আমি। আর যদি হয় সে আমার জীবনের প্রথম ও একমাত্র ভালোবাসার মানুষ, আমি সেই ভালোবাসাকে কখনোই ছেড়ে যাইনি, শুধু ক্ষণিকের জন্য দূরত্ব বাড়িয়েছিলাম, যেন অল্প বয়সের আবেগ আমাদের ভালোবাসাকে কলঙ্কিত করতে না পারে। কারণ ভালোবাসা নয় রূপ বা যৌবনের লোভ, ভালোবাসা মানে আমার অপর সত্তাকে তোমার মাঝে খুঁজে পাওয়া, যাকে ছাড়া আমি অপূর্ণ, সত্যি খুব অপূর্ণ। ফুফাতো বোন আরশির সাথে বিয়ে ঠিক হয়ে আছে আমার, আর কদিন পরই আমাদের বিয়ে হওয়ার কথা। এর মাঝে একটা অপরিচিত মেয়ে বাসায় এসে দাবি করছে সে নাকি আমার বিয়ে করা স্ত্রী। এই নিয়ে তো এক প্রকার তোলপাড় শুরু হয়ে গেল বাসায়। বিষয়টা অদ্ভুত না? আমার কাছেও অদ্ভুতই লাগছে। যে মেয়েটাকে আমি চিনিও না সে নাকি আমার বিয়ে করা বউ। হ্যাঁ, এটা হয় কি করে? আজব। সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজা খুলে মা দেখে কালো বোরখার সাথে কালো হিজাব পরিহিত একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে। চোখ আর হাতের তালুর অংশ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা যথেষ্ট সুন্দরী। মা দরজা খুলতেই মেয়েটি সালাম দিয়ে বলে ওঠে, এটা কি হৃদের বাসা? মা খানিকটা কৌতূহল নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি হৃদের স্ত্রী। মা এবার খানিকটা চমকে বলে, কি সব বাজে বকছো? হৃদ এখন অবধি বিয়েই করেনি। আমাদের গত মাসেই কোর্টে বিয়ে হয়েছে আন্টি। আচ্ছা, আপনি হৃদের কি হন? আমি ওর মা। তাহলে তো আমারও মা। আপনাকে একটু সালাম করি। বলেই মেয়েটা সালাম করতে গেলে মা তার হাত ধরে তাকে উঠিয়ে বলে, এই মেয়ে দাঁড়াও, তখন থেকে কি সব বাজে বকে যাচ্ছ? সত্যি করে বলো, তোমার উদ্দেশ্য কি? মেয়েটা এবার খানিকটা বিষণ্ণ মনে বলে, বাসা থেকে আমার বিয়ের কথাবার্তা চলছে আন্টি। আমার হাজবেন্ড থাকতে আমি কেন আবার বিয়ে করতে যাব? তাই আমি বাসা থেকে পালিয়ে একেবারে হৃদের কাছে চলে এসেছি। আপনি কি আপনার অসহায় পুত্রবধূকে বরণ করে নেবেন না আম্মু? তখন আমার ছোট বোনও এসে মায়ের পাশে দাঁড়ালো। কৌতূহলী দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে বলে, কি হয়েছে আম্মু? মা খানিকটা বিরক্তিকর ভাবে বলে, আর বলিস না, এই মেয়েটা তখন থেকে আবল তাবল বকে আমার মাথা খেয়ে ফেলছে। বলছে নাকি হৃদের বউ। এবার আমার বোনও চোখটা বড় বড় করে মেয়েটার দিকে তাকালো, খানিকটা রাগী ভাব নিয়ে বলে, এই মেয়ে, নাম কি তোমার? আর বাসা কোথায়? জি, আমার নাম মাইশা। আর এই মুহূর্ত থেকে এটাই আমার স্বামীর বাসা, এটাই আমার পরিচয়। আচ্ছা, আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো? হৃদকে ডাকুন, তাহলেই সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পাশ থেকে মা বলে, হৃদ এখন বাসায় নেই। তাহলে আমি ভেতরে গিয়ে বসি আন্টি? হৃদ আসা অবধি অপেক্ষা করি। ভদ্রতা স্বরূপ মাইশাকে ভেতরে নিয়ে গেল মা। কিছুক্ষণ পরই হৃদ বাসায় ফিরবে, আর তখনই এর একটা ফয়সালা হবে। ভেতরে এসেই মাইশা নামের মেয়েটা সোফায় বসে আছে চুপচাপ। ছোট বোন মাথায় হাত দিয়ে মায়ের পাশে হাঁটতে হাঁটতে বলে, এটা যদি সত্যি হয় তাহলে আব্বু আসলে নির্ঘাত বাসায় আজ কিয়ামত হয়ে যাবে। মা অস্থিরতা নিয়ে বলে, আমি আর ভাবতে পারছি না, এক্ষণ হৃদকে ফোন দে।
ফোনের স্ক্রিনে মায়ের নাম্বার দেখে রিসিভ করলাম আমি। ওপাশ থেকে মা অগ্নিঝরা গলায় বলে, কোথায় আছিস তুই? আমি রোগীদের নিয়ে ব্যস্ততার মাঝে বললাম, এতক্ষণে আমি কোথায় থাকি? অবশ্যই হসপিটালে। কেন, কি হয়েছে আম্মু? 10 মিনিটের ভেতর বাসায় দেখতে চাই তোকে। কেন আম্মু, কোনো সমস্যা? মা রেগে বলে, হারামজাদা, জুতা পেটা খেতে না চাইলে কোনো প্রশ্ন করবি না, এক্ষণ বাসায় আসবি তুই। ফোন কেটে দিল মা। আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। কি হলো? মা তো কখনো আমার সাথে এভাবে কথা বলে না, আজ হঠাৎ কি হলো মায়ের? কিছুক্ষণ পর বাবাও বাসায় ফিরল। সবাই একসাথে বসে আছে সোফায়। আমি বাসায় ফিরতেই বাবা গম্ভীর গলায় বলে, মেয়েটা কি সত্যি বলছে? আমি কিছু না বুঝে আহাম্মকের মতো বললাম, কি বলছে সে? আর কেই মেয়ে? মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাবা আমার সামনে এগিয়ে এসে বলে, কবে বিয়ে করেছিস তোরা? পাশ থেকে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, গত মাসে, মানে সেপ্টেম্বরের 20 তারিখে আঙ্কেল। আমি অবাক হয়ে বাবাকে কিছু বলতে যাব, তার আগেই বাবা সজোরে আমার গালে চর বসিয়ে দিয়ে বলে, এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে। অবাক ভঙ্গিতে গালে হাত দিয়ে সবার দিকে এক পলক চোখ বুলিয়ে নিলাম। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। পাশ থেকে মাও কাতর গলায় বলে ওঠে, আল্লাহ গো, এখন আরশির মা বাবাকে কি জবাব দেব আমি? কিভাবে মুখ দেখাবো তাদের সামনে? আরশির সাথে বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগে থেকেই। 5 বছর আগে তারা পুরো পরিবার ইন্ডিয়ার মুম্বাইতে চলে গিয়েছিল। তখন আরশির বয়স ছিল 16 বছর। সেই হিসেবে এখন 21-22 বছরের একজন যুবতী সে। কিছুদিন পরই নভেম্বরের শুরুতে তাদের দেশে ফেরার কথা। এরপরই বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল আমাদের। আর এখনই এমন একটা কাণ্ড। বাবা আবারও রেগে বলে ওঠে, তুই জানতি আরশির সাথে বিয়ে ঠিক হয়ে আছে তোর। তাছাড়া আরশিকে তুই নিজেই পছন্দ করে বলেছিলি পারিবারিকভাবে বিয়ে ঠিক করে রাখতে, যেন অন্য কোথাও বিয়ে না দিয়ে দেয়। তোর খুশির জন্য আমরা সেটাই করলাম। আর এখন তুই কিভাবে পারলি এমন একটা কাজ করতে? এখন আরশির পরিবারের কাছে আমার মান সম্মান কতটুকু থাকবে তা বুঝতে পারছিস? তাদের কাছে আমরা কতটুকু ছোট হলাম। সবাই ক্ষিপ্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি আবারও বললাম, বাবা আমি সত্যিই মেয়েকে চিনি না। এই আপু, সমস্যা কি আপনার? প্যাঁচ লাগিয়ে এখন চুপ করে আছেন কেন? মানে কি এসবের? মেয়েটা এখনও চুপ করে ফুপিয়ে কাঁদছে। বাবা আমার গালে আরও একটা চট দিয়ে বলে। তখনই মেয়েটা আবারও কেঁদে বলে, তুই এই মেয়েকে না চিনলে সে কি বাসা থেকে একেবারে পালিয়ে তোর কাছে চলে আসে? দেখেছেন আঙ্কেল কিভাবে মিথ্যা বলছে সে? এত বছর আমার সাথে রিলেশনে থেকে গত মাসে বিয়ে করেছে, আর এখন বিপদে পড়ায় আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। স্বার্থপর কোথাকার। মেয়েটার কথা শেষ হতেই আমার ছোট বোন ও তার সাথে তাল মিলিয়ে বলে, ঠিক এমন কিছুই হবে। এটাই আজকালকার বেশিরভাগ ছেলেদের স্বভাব। বোনের মির্জাফরি দেখে তার দিকে তাকালাম আমি। রাগান্বিত গলায় বললাম, ওয়েট কর, তোর চুল ছিঁড়ে বাতাসে উড়াবো আমি। পুরো বাড়ি জুড়ে যেন একটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর মাঝেই হাতে থাকা ফোনে একটা মেসেজ আসলো। দেখি আরশির মেসেজ। আমাকে এভাবে ঠকাতে পারলেন আপনি? এবার চোখ মুখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করছি আমি। তার মানে এই মিথ্যে অপবাদটা আরশি অবধি পৌঁছে গেছে? না, আর কিছু মাথায় আসছে না আমার। আর মাইশা নামের মেয়েটা এখনও সোফায় বসে ন্যাকা কান্না কাঁদছে। এদিকে বাবা মা দুজনই কথা শোনাচ্ছে আমায়। এবার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বাবার মুখের উপরই চুপ করো বলে একটা ঝাড়ি মেরে বসলাম। পুরোটা বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে গেল মুহূর্তে। আমি আবারও ঝাড়ি মেরে চিৎকার করে বলে উঠলাম, কেন তোমরা এই মেয়ের কথায় এত লাফাচ্ছ? যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে তাকে প্রমাণ দেখাতে বলো। চিৎকার করায় বাবা আমার দিকে অগ্নিমূর্তি ধারণ করে পা থেকে জুতা খুলে হাতে নিল। তেরে আসার ভঙ্গিতে বলে, হারামজাদা, তোর সাহস কত আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছিস? এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে। বলেই আমার দিকে
এগিয়ে আসতেই মেয়েটা আমাদের দুজনের মাঝখানে এসে বাবাকে বাধা দিয়ে বলে, আঙ্কেল থামুন প্লিজ, আমার স্বামীকে আর মারবেন না। বাবা মেয়েটার দিকে চেয়ে বলে, এই মেয়ে, আমাদের বাবা ছেলের মাঝে তুমি আসবে না। বাইরের মেয়ে বাইরের মেয়ের মতোই থাকো। আমি কখনো এই বিয়ে মেনে নিব না। এবার মেয়েটা নিজের হিজাব খুলে নিজের চেহারা প্রকাশ করে বলে, সত্যি কি আমি বাহিরের মেয়ে মামা? এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সবাই, কারণ মেয়েটার কেউ না, আরশি নিজেই। সবাইকে নীরব দেখে আরশি হেসে বলে, কেমন ছিল সারপ্রাইজটা? আরশি উত্তরের আশায় সবার দিকে চেয়ে থাকলেও কেউ কিছুই বলছে না। মা কপালে হাত দিয়ে ধপাস করে সোফায় বসে গেল, বাবাও হাঁ করে দাঁড়িয়ে আছে। এর মাঝেই কলিং বেল বাজতেই ছোট বোন গিয়ে দরজা খুলে দিতেই দেখে ফুপা ফুপিও বাইরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে, সাথে আরশির ছোট ভাইও ফোন হাতে তাদের সাথে ঢুকলো। তার মানে একটু আগে আসা আরশির মেসেজটা এই ফাজিলই পাঠিয়েছিল। মুহূর্তেই বাসার পরিস্থিতি স্বাভাবিক হলেও আমার বুকটা এখনও ধুকপুক করছে। আরশি মিটিমিটি হাসি মুখে ফুটিয়ে আমার হাতটা ধরে হাঁটা ধরল সিঁড়ির দিকে। আমার রুমে এসে আমার হাত ছেড়ে সামনে এসে দাঁড়ালো সে। একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আজ আপনার বার্থডে তাই না? কেমন ছিল সারপ্রাইজটা? আমি একটা তপ্ত শ্বাস ছেড়ে বললাম, আমার কোনো শত্রু যেন কখনো এমন সারপ্রাইজ না পায়। হেসে ফেললো আরশি। আমার লাল হয়ে থাকা গালে হাত রেখে বলে, ইস, আমার জামাইটার খুব লেগেছে তাই না? রাগে আমি বিরক্তি প্রকাশ করে হাত সরিয়ে দিলাম তার। সে হাসি চেপে রেখে বলে, রাগ করেছেন? কিছু বললাম না আমি। সরে যেতে চাইলে আরশি সামনে পড়ে আমায় থামিয়ে বলে, আচ্ছা বুঝছি, রেগে আছেন। আচ্ছা সরি। যেখানে আরশির ছবি দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যেত, সেখানে কেন জানি এখনও রাগ কমছে না আজ। নিশ্চুপ থাকলে আরশি পুনরায় বলে, আচ্ছা ওয়েট। বলেই আমার খুব কাছে এসে দাঁড়ালো সে। এক হাত দিয়ে আমার চোখ ঢেকে নিয়ে পায়ের পাতা উঁচু করে আঙুলের উপর ভর করে দাঁড়ালো। আমার লাল হয়ে থাকা গালে কয়েক সেকেন্ডের জন্য নিজের ঠোঁট ছুঁয়ে অতপর বলে, এটা আপনার বার্থডে গিফট। এবার রাগ কমেছে? আর পারলাম না, খানিকটা মৃদু হেসে বসলাম। আরশি তা লক্ষ্য করতে আমি হালকা করে মাথা নাড়িয়ে বুকে জড়িয়ে নিলাম তাকে। কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এই মেয়ে ছোটোবেলায় জ্বালিয়ে মারত আমায়, বড় হওয়ার পরও স্বভাব বদলায়নি। এখন আমার বাকি জীবনটা তেজপাতা না বানালেই হয়। দিন শেষে এই ফাজিলটাকেই তো আমি বড্ড বেশি ভালোবাসি। অনেক দিন পর আড্ডা দিতে গিয়েছিলাম ব্রাহ্মণহাটা নাড়ুই তিতাস নদীর পাড়ে। নাড়ুই বাজারে হঠাৎ এক ফ্রেন্ডের সাথে দেখা। আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরাফাতুল ইসলাম। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলার ছোট্ট একটি গ্রামে। আমরা 4 ভাই 1 বোন, ফ্যামিলির বড় ছেলে। আমি ছোট্ট একটি চাকরি করি। আব্বু কৃষক, আম্মু গৃহিণী। ছোট ভাই বোন লেখাপড়া করতেছে। এবার গল্পে আসা যাক। তো ওইখানে আমার ফ্রেন্ড বলতেছে আমারে, আরাফাত, কিছু কি শুনছো তুমি? না ভাই, কিছু তো শুনি নাই। কেন, কি হইছে? শাহিদার সাথে কথা হয় তোমার? না, কেন? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তোমায় কিছু বলে নাই? না, আমারে তো শাহিদা কিছু বলে নাই। ও, আমি শুনলাম ওর নাকি বিয়ে ঠিক গেছে, তাই তোমায় জিজ্ঞাসা করলাম তুমি জানো কিনা। না, আমি জানি না, আর ওর সাথে কথা হয় না অনেক দিন ধরে। আচ্ছা, কোন জায়গায় বিয়ে ঠিক হয়েছে ওর? আমি সঠিক জানি না, সঠিক তথ্য নিয়ে তোমারে কাল জানাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে বলে রাখা ভালো, শাহিদা হলো আমার গার্লফ্রেন্ড, যার সাথে আমার 4 বছরের রিলেশন ছিল। ওর সাথে কিভাবে পরিচয় হয়েছে সেটা বলি আপনাদের। সালটা 2020। তখন আমি ওদের এলাকায় ছিলাম। প্রায় 2 বছর কাজ করতাম।
ওইখানে প্রথম দেখাতেই ওরে ভালো লেগে যায় আমার। প্রথম আমি ওরে চিঠি দিয়েছিলাম। চিঠির মধ্যে লেখা ছিল এমন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জানি না আপনার মধ্যে কি আছে যা প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। অনেক দিন ধরে আপনাকে আমি ফলো করতেছি, অনেক দিন ধরে ভাবছি আপনাকে আমার মনের কথা বলবো, কিন্তু কখনো সাহস হয়ে ওঠেনি। আজ আর থাকতে পারলাম না মনের কথা না বলে। আমি আপনাকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। ইতি আরাফাতুল ইসলাম। তার থেকে কোনো রিপ্লাই আসে নাই। তারপর অনেকগুলো চিঠি লিখলাম তার উদ্দেশ্যে। হঠাৎ একদিন চিঠি রিপ্লাই আসলো, আমিও ভালোবাসি আপনাকে। তো আগামীকাল আমি বাসা থেকে চলে আসছি আমার কাজের স্থান ফেনী শহরে। আসতে বিকাল পাই 3 থেকে 4টা বেজে গেছে। অনলাইনে এসে দেখি বন্ধু কল দিয়ে রাখছে। তারপর আমি ওকে কল দিলাম, কেমন আছো রাতুল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হয়তো এখন তুমি ভালো থাকতে পারবে না। কি হয়েছে খুলে বলো আমাকে। আমি আজকে শিওর জানতে পারছি তোমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে কবে? আমি সঠিক জানি না, তবে বিয়ে ঠিক হয়েছে এটা শিওর। বিয়ে ঠিক হলে তো কিছু করার নাই। তুমি যেভাবে পারো শাহিদার সাথে যোগাযোগ করো। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, ভালো থাকিও। এরপর ফোন কেটে দেই। কল কেটে দিয়ে ভাবতে লাগলাম কি চাইলাম আর কি হলো। এরপর খালাতো ভাইকে ধরে অনেক কান্নাকাটি করলাম। রে কাঁদতেছিস কেন? ভাইয়া, শাহিদার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কোন জায়গায় বিয়ে ঠিক হয়েছে? আমি এখনো জানি না, তবে আমার বন্ধু ফোন দিয়ে বলতেছে বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুই ভালো করে খবর নিয়ে দেখ সত্যি না মিথ্যে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপরে কল দিলাম আন্টির কাছে, কেমন আছো খালাম্মা? উনি বললেন আলহামদুলিল্লাহ ভালো। তো তারপর ওনার সাথে সব কিছু শেয়ার করলাম। কপালে না থাকলে তো কিছু করার নাই। আমি তোকে দেখে শুনে অন্য মাইয়া বিয়ে করাবো। যা হইছে সব কিছু বাদ দে। চাইলেই তো সব কিছু বাদ দেওয়া যায় না। এইটা অবশ্য ঠিক বলছস, চাইলেই তো আর সব কিছু বাদ দেওয়া যায় না। আমি তোর আম্মুর কাছে কল দিতেছি, দেখি তোর আম্মু কি বলে। তারপর খালাম্মা আম্মুর কাছে কল দিছে কিনা তা আমি জানি না। আমার তখন অনেক খারাপ লাগতেছিল, পুরা পাগলের মতো অবস্থা আমার। তারপর মেসেজ দিলাম শাহিদার বড় বোনকে, ওনার সাথে আমার টিকটকে অ্যাড আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কিছু কথা আছে আপনার সাথে। কি হলো, রিপ্লাই দিতেছেন না কেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তুমি কেমন আছো? একটু বিজি ছিলাম তো তাই রিপ্লাই করতে পারিনি। ভালো নেই। কি করেন? আর আপনার বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো খালা, কিছুক্ষণ পরে খাবো। ও ভালো। শুনলাম শাহিদা নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। কার কাছ থেকে শুনছো? আমার ফ্রেন্ডের কাছ থেকে। আজান দিতেছে, নামাজ পড়ে এসে কথা বলবো। নামাজ পড়ে আসার পর, আপু আছেন? হুম সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? হুম শাহিদা কি রাজি আছে? হুম ও ভালো। তো বিয়ে কখন? কালকে। আচ্ছা, শাহিদার সাথে একটু কথা বলতে দিবেন প্লিজ? কিভাবে দিব? ওর সাথে তো অনেক মানুষ। শাহিদার কাছে ফোনটা দিয়ে বাহিরে পাঠিয়ে দেন, তাহলেই তো চলে। আচ্ছা, কাল যদি ওর বিয়ে হয়, আজ তো ওর গায়ে হলুদ নাকি? হুম ওর সাথে কি একটু কথা বলিয়ে দিতে পারবেন না? কিভাবে দিব? এটা তো সম্ভব না, মানুষের ভিড়েও বসে আছে। তো ওর কয়েকটা পিক দিতে পারবেন আজকে? আমি ফেনী চলে আসছি, নয়তো ওরে আমি নিজেই দেখতে যেতাম। আমার ভাগ্যটাই খারাপ, ওরে কোন জায়গায় বিয়ে দিতেছেন? কোনাউর। ও ভালো। কতই না ভালো হতো যদি আজকে আমার মৃত্যু হতো, প্রিয় মানুষটা চলে যেত অন্যের ঘরে, আর আমি চলে যেতাম কবরে। বোকার মতো কথা বলো না।
আমি বোকা নই, তবে ঠকে গেছি বিশ্বাসের কাছে। ওর কয়েকটা পিক দেন প্লিজ প্লিজ প্লিজ। ওর একটা পিক দিব, তবে শর্ত আছে। শর্ত মানবে তো? আমি সব শর্ত মানতে রাজি, বলেন কি করতে হবে। ছবি দেওয়াটা যেন ওর জন্য কোনো ক্ষতি না হয়। ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিতে পারবা না ছবি দিয়ে, ওকে? সমস্যা নাই, আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে আর এটা আমি চাইও না। দোয়া করি ভালো থাকুক। দেখো ভাই, ফেসবুকে কিন্তু ছাইরো না। আমি তোমার উপর বিশ্বাস রেখে আমি ছবি দিতেছি, ওকে? বিশ্বাস নষ্ট কইরো না। তারপর শাহিদার পিক পাঠানো ছবিতে অনেক সুন্দর লাগতেছিল ওরে, তবে ওর মুখে হাসি নাই, কেমন মুখটা যেন মলিন করে রেখেছে। হাসলে অনেক সুন্দর দেখাইতো ওরে। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আমার না হওয়া প্রিয় মানুষটাকে আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না। বিশ্বাস আছে বলেই দিচ্ছি। অনেক ইচ্ছা ছিল আমার ওরে গায়ে হলুদের শাড়িতে দেখার। ধন্যবাদ আপনাকে আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। ওকে। আমি মানুষকে কথা দিয়ে কথা রাখতে জানি, তাই তো আমি সব দিক দিয়ে আমি ঠকে যাই। ভেঙে পড়ো না, ইনশাল্লাহ তোমার একদিন ভালো কিছুই হবে। ইনশাল্লাহ, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওর পিক আমার গ্যালারিতেই সারা জীবন সীমাবদ্ধ থাকবে। ধন্যবাদ, তুমি আমার ভাইয়ের মতো, এই জন্য বিশ্বাস করে দিয়েছি। তুমি আমার বোনকে অভিশাপ দিও না। কি বলেন আপনি এসব? মন থেকে ভালোবাসলে কি অভিশাপ দেওয়া যায়? রাইট। আগেও যেমন ও আমার প্রতিটা মোনাজাতে ছিল, এখনও থাকবে। আগে দোয়া করছি পাবার জন্য, আর এখন দোয়া করবে ও যেন স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকতে পারে। আমি চাইলে আপনার বোনের বিয়ে ভাঙতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি। জোর করে সব কিছু পাইলেও জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তারপর আমি ওনাকে একটা পিক পাঠাই, যেটা ছিল শাহিদার বিয়ের গেটের। তুমি কি আসছিলা নাকি কারো থেকে পিক নিয়েছো? গায়ে হলুদের অনুষ্ঠান করেন নাই?